বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা এজেন্সিগুলোর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ফায়ার INRDAS CA টেকনোলজিস, মাইক্রোসফট, CICO, রিফ সিস্টেম ও ওয়ান ওয়ার্ল্ড USA এর মতো খ্যাতিমান নিরাপত্তা এজেন্সিগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিভিন্ন দিক তুলে ধরেন এবং কিনোট সেশনে অংশ নেন লিথুয়ানিয়ার সাবেক অর্থমন্ত্রী রিম্যান্ডস জুলিয়াস, বিসিসির দেবাশিস পাল ও আরিফুল ইসলাম। Just do not steal assets. Becomes a huge রাজশাহীর দুর্গাপুরে দুই কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার দুর্গাপুরের আমগাছিতে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই কিশোর আমগাছির সাহারা বানু উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। ছাগল চুরির অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্য গ্রাম্য সালিসে তাদের শাস্তির নির্দেশ দেন। এছাড়া দুজনের পরিবারের কাছ থেকে 16,000 টাকা জরিমানাও আদায় করা হয়েছে। ফুল চাষে রীতিমতো নীরব বিপ্লব ঘটিয়েছে নারায়ণগঞ্জের সাবদী গ্রাম। অন্য ফসলের চেয়ে ফুল চাষে বেশ লাভ হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই ফুল সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। তাই ফুল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি কৃষকদের। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া শীতলক্ষার পূর্ব পাড়ের গ্রাম সাবদী। চারিদিকে গোলাপ, গাঁদা, চেরি, গ্লাডিওলাস ও ডালিয়ার সমারোহ। তাই এই গ্রাম এখন ফুলের গ্রাম নামেই পরিচিত। আর এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। নারায়ণগঞ্জে এত সুন্দর একটা জায়গা আছে, আমরা ভাবতেই পারছি না। ফুলের বাগান, ফুল দেখতেই আসলে অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের মন ভালো হয়ে যায়। অন্য ফসলের চেয়ে ফুল চাষে লাভ বেশি হয় আগ্রহী হচ্ছে কৃষকরা। তবে বাজারজাত করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বাজারে একদিন ফুল বিক্রি না হলে গুনতে হয় লোকসান। তাই ফুল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের দাবি কৃষকদের। কোল্ড স্টোর থাকলে ফুলটা ভালো থাকতো, রাখা যেত, তারপর এই ফুল দেওয়া বাইরে ভালো রপ্তানি করতে পারতো। মার্কেটে গেলে দেখা যায় অনেক কাস্টমাররা দোকানে নিয়ে বেচে, যে দামটা পায় ওই দামের অর্ধেক আমরা পাই না। আর্থিক সহায়তায় কোনো প্রকল্প চালু হলে ফুল চাষিদের স্বল্প সুদে ঋণ দেওয়া সম্ভব হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত পরামর্শ সেবা প্রদান করছি। কোনো আর্থিক বিষয়ে এখনো আমাদের দেওয়ার কোনো সুযোগ হয় নাই। ভবিষ্যতে যদি কোনো প্রকল্প পাওয়া যায় বা রাজস্ব অর্থায়ন যদি সম্ভব হয়, আমরা সেটা প্রদান করব। এই গ্রামের প্রায় 20,000 মানুষ ফুল চাষের ওপর নির্ভরশীল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিন দিন পর্যটকের ভিড় বাড়ছে এশিয়ার প্রথম পানি জাদুঘরে। পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত এই জাদুঘরে এসে নানা শ্রেণী পেশার মানুষ দেখছেন দেশের বিভিন্ন নদীর পানি। এছাড়া জানতে পারছেন নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রার নানান তথ্য। প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রত্নতত্ত্ব জাদুঘর, মুক্তিযোদ্ধা জাদুঘর, সাধারণত এসব জাদুঘরের সাথে আমরা পরিচিত। তবে ব্যতিক্রমী পানি জাদুঘরটি গড়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায়। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় 2014 সালের 29 ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে এশিয়ার প্রথম পানি জাদুঘর। আর এই জাদুঘরে সারি সারি করে রাখা হয়েছে বিভিন্ন নদ নদীর পানি। দেশের 57টি নদীর পানি সহ ভারত ও নেপালের নদীর পানি সংরক্ষণ করা হয়েছে। এখানে আরও রয়েছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির দুর্লভ কিছু উপকরণ, যা দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। পানি জাদুঘরে এসে এই যে 57টা নদীর পানি দেখলাম,
খুব ভালো লাগলে। আমরা এতগুলা নদীর পানি এবং এতগুলা নদীর নাম একসাথে দেখতে পেয়ে এবং সকল বাংলাদেশের চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে। এই জায়গায় আসে আমরা বিভিন্ন নদীর নাম জানতে পারছি, বিভিন্ন নদীর পানি এই জায়গায় মনে করেন সংরক্ষণ করে রাখছি। দেশের নদীগুলোকে সংরক্ষণ করার জন্য মানুষের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি ও গবেষণার কাজে এই জাদুঘর কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন এই কর্মকর্তা। পানি সম্পদকে মানুষের সামনে তুলে নিয়ে আসা, নীতি নির্ধারণের পর্যায়ে মানুষ যাতে পানি এবং নদী সম্পদকে কাজে লাগিয়ে তাদেরকে কাজ করার উদ্বুদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণামূলক কাজে লাগানোর জন্য এখানে, এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, নেপাল বিভিন্ন জায়গার মানুষ এই পানি জাদুঘরকে কাজে লাগিয়ে গবেষণা কাজ করতে পারবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পানি জাদুঘরটি আরও সমৃদ্ধশালী হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 2017-18 অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI। অন্যদিকে সর্বোচ্চ কর হার কমানোর প্রস্তাব করেছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। বুধবার সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে 2017-18 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় পৃথকভাবে এ প্রস্তাব দেয় সংগঠন দুটি। BCI সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, চলতি অর্থ বছর মূল্যস্ফীতি 6% উপর রয়েছে। এ বিবেচনায় আগামী অর্থ বছর ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রয়োজন। আর সর্বোচ্চ কর হার 30% থেকে কমিয়ে 25% প্রস্তাব জানিয়ে MCCI সহসভাপতি গোলাম মহিউদ্দিন বলেন, সর্বোচ্চ কর হার হ্রাস করা হলে ব্যক্তি সত্যিকার আয় প্রকাশে উৎসাহিত হবে এবং কর ফাঁকি অনেকাংশে হ্রাস পাবে। সারচার্জ অপরিবর্তিত রেখে নিট সম্পদ মূল্যমান বৃদ্ধির প্রস্তাব করে সংগঠন দুটি। আলোচনা সভায় এসব প্রস্তাব পর্যালোচনা সাপেক্ষে বিবেচনার আশ্বাস দেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। MCCI এর সাথে জাতীয় রাজস্ব বোর্ডের এই যে অংশীদারিত্ব, এটা অনেক ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা বা ফলাফল নিশ্চিত করছে। আপনাদের আমাদের যে সংলাপ, এই সংলাপে আমরা দেশের উন্নয়নে, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে আমরা যেসব সিদ্ধান্ত নেই সেটা সকলেই অত্যন্ত প্রশংসনীয়। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। নারী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের বিক্ষোভ পরিণত হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং মুসলমান ও নারীদের প্রতি কটু বক্তব্যের চরম নিন্দা আসে এইসব বিক্ষোভ থেকে। সঞ্জিদা ইসলামের আরো একটি প্রতিবেদন। বুধবার নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কোয়ার পার্কে নারী দিবসের বিশাল শোভাযাত্রা বের হয়, যার মূল দাবি ছিল নারীদের জন্য অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। তবে এই সমাবেশে নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নারীদের প্রতি আচরণ ও কটু মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্টের উচিত নারীদের প্রতি যথার্থ সম্মান দেখানো। বিশ্বে এখনো নারীকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হচ্ছে, আর এই লড়াই চালিয়ে যেতেই আমার এখানে আসা। জানুয়ারির 21 তারিখ থেকে যুক্তরাষ্ট্র এক গভীর সংকটে পড়েছে। কেবল ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া নয়, সব বিষয়ে সোচ্চার এখন নারীরা। আমরা এবার বলতে এসেছি, অনেক সহ্য করেছি, আর নয়। শুধু নিউ ইয়র্ক নয়, শিকাগো, মিনেসোটা ও ওয়াশিংটনেও নারী দিবসের বিক্ষোভ পরিণত হয় ট্রাম্প বিরোধী গণবিক্ষোভে।
ওয়াশিংটনের বিক্ষোভে ট্রাম্পের অভিবাসী আইন ও বর্ণবাদী আচরণের কঠোর সমালোচনা আসে। এই বিক্ষোভ এত বিশাল আকার ধারণ করে যে এর জন্য ওই এলাকার স্কুলগুলো বন্ধ রাখা হয়। বিক্ষোভের দিনটিকে তারা বলছে নারীবিহীন একটি দিন, যে দিনে সবকিছু বন্ধ হয়ে যায়। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন দেশে নারী দিবসের বিক্ষোভে ট্রাম্পের সমালোচনা উঠে আসে। বিশেষ করে ফিলিপাইনের ম্যানিলায় এই বিক্ষোভ চরম উত্তেজনা তৈরি করে। ওই বিক্ষোভ মিছিলে নারীরা ট্রাম্পের মুখের ছাপ দেয়া যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পুড়িয়ে আন্দোলন করে। মিছিলে প্রায় 200 মানুষ অংশ নেয়, যাদের অধিকাংশই ছিলেন নারী। তারা মিছিল করে ম্যানিলায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে যায়। দ্য গ্যাব্রিয়েল গ্রুপ এই মিছিলের আয়োজক। তাদের ক্ষোভের পেছনে মূল কারণ ছিল ট্রাম্পের অভিবাসন নীতি। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। গুয়েতেমালায় একটি শিশু সদনে আগুনের ঘটনায় কমপক্ষে 19 কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার রাজধানী গুয়েতেমালা সিটি থেকে অন্তত 25 কিলোমিটার দূরে সান হোসে পিনুলার ভার্জিন শেল্টারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্বেচ্ছাসেবী অগ্নি নির্বাপন দল কাজ শুরু করে। এই ঘটনায় কমপক্ষে 25 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শিশু সদনটিতে পাচার কিংবা নির্যাতনের শিকার 18 বছর বয়সী শিশুদের রাখা হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে তারা। এবার নিউজ 24 স্পোর্টস। গল টেস্টে লঙ্কান বোলিং তোপের মুখে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 9 উইকেটে 312 রান। দিনের শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় টাইগাররা। সৌম্য ফেরেন 71 রান করে, এরপর সাকিব 23 রান করে ফিরে যান সাজঘরে। মাহমুদুল্লাহ রিয়াদও মাত্র 8 রান করে ঘরমুখী হন। উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস করেন মাত্র 5 রান। ফলোঅন এড়ানোর পর মিরাজ ও তাসকিন দিলরুয়ানের পরপর 2 বলে আউট হয়ে যায়। মুশফিক তুলে নেন ক্যারিয়ারের 16তম অর্ধশতক। 15 রানের জন্য টানা 3 টেস্টে শতক থেকে বঞ্চিত হন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল 494 রান। শেখ রাসেল ক্রীড়া চক্রের পর এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ। প্রেসিডেন্ট হলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। বুধবার রাজধানী ধানমন্ডিতে ক্লাবের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য যে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তবে মঞ্জুর কাদের শেখ জামালের গভর্নিং বডির চেয়ারম্যান থাকবেন। রাহান মাসুদের প্রতিবেদন। শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন প্রেসিডেন্ট এখন সাফওয়ান সোবহান। 2 সহোদর এখন বাংলাদেশের 2 শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠানের দায়িত্বে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 পুত্রের নামে 2 ক্রীড়া সংগঠনের দায়িত্বে এখন তারা। এভাবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরও একটি মাইলফলক স্পর্শ করল বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তো মজা সুরেই বলে ফেললেন, 2 ভাইয়ের মাঠের খেলা এবার জমবে। এবার 2 ভাই এবং 2 ভাই, শেখ জামাল শেখ রাসেল যেরকম ভাই, আমরা কিন্তু 2 ভাই। হ্যাঁ, তারপরে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে নতুন নির্বাচিত সভাপতি সাফওয়ান সোবহানের হাতে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি মঞ্জুর কাদের। নতুনের হাতে দায়িত্ব তুলে দিয়ে আশ্বস্ত, ঠিক তেমনি নতুন প্রেসিডেন্টও প্রত্যয়ী শুধু ক্লাব নয়, দেশের ক্রীড়ার উন্নয়নের লক্ষ্যেই কাজ করবেন তিনি। As our family and my father, my mentor, who is a sportsman and who has made us also always be on sports. So in line with that, sports is a very important thing for our group and for me and the family. আমি সাধুবাদ জানাবো, আমি ধন্যবাদ জানাবো বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান শাহলম ভাই। আমরা একসাথেই বড় হয়েছি, একজন স্পোর্টস ফ্যামিলির লোক। উনি গোড়া থেকে ক্লাবের সাথে ছিলেন, উনি কনসেন্ট দিয়েছেন এই দেশের স্পোর্টসকে আগাবার জন্য। শেখ জামাল শেখ রাসেলকে উনি আগেই শেখ রাসেলকে নিয়েছেন, এই বছর থেকে আগে থেকে উনি শেখ জামালকেও নিয়েছিলেন সিরিয়াসলি। এখন থেকে শেখ জামালকে চালানোর সাথে সাথে
গ্রামগঞ্জে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্য উনি ব্যবস্থা নেবেন। দেশের ক্রীড়াঙ্গনকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। উজ্জ্বল নক্ষত্র আমার সামনে চুন্নু, আসলাম কিংবা সালাউদ্দিন, তাদের মতো খেলোয়াড় কিন্তু আজও হয়নি, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। তবে চেষ্টা হচ্ছে, বিশেষ করে শেখ জামালের, মঞ্জুর কাদের যেভাবে চেষ্টা করছে, বিদেশ থেকে কোচ আনছে, এদেশের খেলোয়াড়দের এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি আশা করি বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাবে। নতুন কার্যনির্বাহী কমিটির সবার প্রত্যয় দেশে ও দেশের বাইরে ফুটবল ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাব সমুন্নত রাখবে সাফল্যের ধারা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু সহ অনেকে। এ সময় শেখ জামালের অন্যতম সংগঠক নজিব আহমেদ সহ ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন। রায়হান মাসুদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।